1976 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম শহরে অল্প কিছু মহিলাকে কিছু টাকা ঋণ দেয়। তার মেইন গোলটাই ছিল দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। এবং এই প্রজেক্টটা 6 থেকে 7 বছর চালানোর পরে যখন এটা সফলতা উনি দেখতে পারেন, তখন এটাকে গ্রামীণ ব্যাংকের নামে প্রতিষ্ঠিত করা হয়। আজকে আমরা কথা বলবো মাইক্রো ক্রেডিট অথবা ক্ষুদ্র ঋণ নিয়ে। ক্ষুদ্র ঋণ কি, কিভাবে এটা মানুষকে দেয়া হয়, এবং মাইক্রো ক্রেডিটের বাংলাদেশের অর্থনীতির উপরে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট। শুধু অর্থনীতি না, যে মানুষগুলো এই ঋণটা নিয়ে থাকে তাদের উপরও যে ইম্প্যাক্টটা পড়ে সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে ক্ষুদ্র ঋণ আসলে কি। নাম শুনলেই বোঝা যায় যে ক্ষুদ্র ঋণ হচ্ছে ছোট্ট সংখ্যার একটা টাকা যেটা লোন হিসেবে কাউকে দেয়া হয়। ক্ষুদ্র ঋণ এমন মানুষদেরকে দেওয়া হয় যাদের কাছে ট্র্যাডিশনাল ব্যাংকিংয়ের আন্ডারে যে সুবিধা বা যে প্রিভিলেজগুলো থাকে এটা নাই, তাদেরকেই কিন্তু এই ক্ষুদ্র ঋণটা দেওয়া হয়। ক্ষুদ্র ঋণ মূলত মহিলাদেরকে দেওয়া হতো যাতে তারা এই টাকাটা ব্যবহার করে একটা বিজনেস দাঁড় করাতে পারে, অথবা একটা উদ্যোক্তা হইতে পারে, অথবা একটা উদ্যোগ নিয়ে এখান থেকে প্রফিট বের করে তারা নিজেদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে ইমপ্রুভ করতে পারে, তারা নিজেদের সোশিও এবং ইকোনমিক কন্ডিশন ইমপ্রুভ করতে পারে এবং জীবনের মান উন্নত করতে পারে। আমার একটা চুলের ফ্যাক্টরি আছে, এখানে প্রায় 200 জন মহিলা কর্মী কাজ করে। তো তারা মাঝে মধ্যে এসে আমাকে বলে যে ভাইয়া আমার এই সপ্তাহে একটু অ্যাডভান্স টাকা দরকার। আমি তাদেরকে জিজ্ঞেস করি কেন অ্যাডভান্স টাকা দরকার, তখন তারা আমাকে বলে যে তাদের সামনে একটা কিস্তির ডেট আসতেছে এবং এই কিস্তিটা পরিশোধ করতেই হবে। তো এরকম একজন দুইজন না, অনেকেই এই কাজটা করে। তখন তাদেরকে আমি জিজ্ঞেস করি যে আসলে এই ক্ষুদ্র ঋণটা তারা কেন নেয়, এই ঋণটা কি কাজে আসে, তাদের উপর কেমন ইম্প্যাক্ট পড়ে। তো এখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে আসলে ক্ষুদ্র ঋণের বাংলাদেশের অর্থনীতি এবং যারা এই ঋণটা নিয়ে থাকে তাদের উপরে কি পরিমাণ পজিটিভ অথবা ইতিবাচক প্রভাব পড়ে। প্রথম পজিটিভ ইম্প্যাক্টটাই হচ্ছে পভার্টি অ্যালিভিয়েশন অথবা দারিদ্রতা থেকে মুক্তি। এই পৃথিবীটা আসলে একটু অন্যভাবে কাজ করে, আপনি টাকা ছাড়া এখানে কিছুই করতে পারবেন না। আপনার যদি একটা ভালো শিক্ষা ব্যবস্থা দরকার, সেটার জন্য আপনার টাকা দরকার। আপনি যদি একটু ভালো স্বাস্থ্য সেবা চান, সেটার জন্য আপনার টাকা দরকার। আমার মনে হয় আপনি আপনার জীবনের মান যদি উন্নত করতে চান, এটার জন্য টাকা আপনার অবশ্যই দরকার। কিন্তু এই ওয়ার্কিং ক্লাস মানুষদেরকে কেউ টাকা দিত না। না কোনো ব্যাংক এদেরকে সাহায্য করতো, না সরকার এদেরকে সাহায্য করতো, না কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এদেরকে সাহায্য করতো। যার ফলে যখন এই ক্ষুদ্র ঋণের ব্যবস্থা চালু করা হয়, এই ক্ষুদ্র ঋণের সুযোগটা তাদেরকে দেওয়া হয়, তারা কিন্তু এই টাকাটা ব্যবহার করে অনেকে বিজনেস দাঁড় করায়। যেমন আমি নিজে ওয়ার্কারদের কাছ থেকে শুনি যে তারা ওই যে মাথায় টুপি সেলাই করে, তারা চুলের কাজ করে, অনেকে গরু ছাগল কিনে রাখছে, অনেকে মাছ চাষ করে, অনেকে জমি চাষ করে, অনেক রকমের কাজে কিন্তু এই টাকাটা তারা ব্যবহার করে। এন্ড অফ দ্য ডে স্ট্যান্ডার্ড অফ লিভিং আসলে ইম্প্রুভ হয়। 2 নম্বর ইম্প্যাক্টটা হচ্ছে এম্পাওয়ারিং ওমেন অথবা মহিলাদের ক্ষমতায়ন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আজকে 2025 সালে মহিলারা কিন্তু তাদের অধিকার, তাদের রাইটস সবকিছু নিয়ে অনেক সচেতন। আজকে তারা সবকিছু নিয়ে কথা বলতে পারে, ঘরোয়া নির্যাতন নিয়ে কথা বলতে পারে, কোনো কিছু ভুল হচ্ছে সেটা নিয়ে কথা বলতে পারে। কিন্তু 1970 সালে এটা কি আসলে সম্ভব ছিল? এই মাইক্রো ক্রেডিট কনসেপ্টটা মহিলাদেরকে দেওয়ার পিছনে 2টা কারণ থাকে। এক হচ্ছে মহিলাদের একটা বড় জনগোষ্ঠী বাংলাদেশের, যদি আজকে জনগোষ্ঠীকে কাজে লাগানো যায় তাহলে এটা দেশের জন্য অনেক ভালো। আর 2 নম্বর কারণটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এবং তার সাথে সোশিও ইকোনমিক স্টেটাসটাকে ডেভেলপ করা। 3 নম্বর ইম্প্যাক্ট হচ্ছে জব ক্রিয়েশন। এই মহিলা যারা উদ্যোগ নিয়ে, যারা বিজনেস শুরু করতেছে, যারা নতুন কোনো কাজ করতেছে, তারা কিন্তু শুধুমাত্র নিজের জন্য কাজ করতেছে না। যখন তার বিজনেসটা একটু বড় হচ্ছে তখন সে তার প্রতিবেশী 2জনকে ডাকতেছে, সে তার পরিবারের 2জনকে বিজনেসে ইনভলভ করতেছে যে হ্যাঁ আমার সাথে তুমিও একটু কাজ করো। যদি আমি এটার একটা এক্সাম্পল দিই, আমার ফ্যাক্টরিতে একটা ওয়ার্কার আছে যার নাম শান্তনা। শান্তনা আমার ফ্যাক্টরিতে একসময় কর্মী হিসেবে কাজ করতো। যখন সে কাজটা শিখে গেল, তার মনে হলো যে ভাইয়া আমি এই কাজটা যদি আমি আমার বাসার এলাকায় গিয়ে করি তাহলে আমি আরো 10 জন নিয়ে কাজ করতে পারবো। সে তখন করলো কি, এই কাজটা শিখে বাসায় নিয়ে গেল। সে বাসার প্রতিবেশী যারা ছিল তাদেরকে বললো যে তোমরা এখানে আসো, আমি তোমাদেরকে একটা টাকা দিব কাজের ফলে। সে তার পরিবারে, তার বোন ছিল, তার আরো কিছু পরিবারের সদস্য ছিল, তাদেরকে ওই কাজটা শিখায়। এবং যার ফলে এলাকায় যতগুলো মানুষ ছিল, যতগুলো মহিলা ছিল, তারা একটা কাজের সুযোগ পায়। যেখানে এই কাজটা শুরু করার আগে শান্তনার কোনো ইনকাম ছিল না, সেখানে এই কাজটা শুরু করার পর শান্তনা মাসে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করতেছে এবং প্রতিবেশী ঘরের বাকি সদস্যদের জন্য কিন্তু 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করার একটা সুযোগ করে দিচ্ছে। 4 নম্বর ইম্প্যাক্টটা হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যাট গ্রাসরুট লেভেল। আপনি যদি বাংলাদেশকে একটা পিরামিডের মতো করে চিন্তা করেন, তাহলে উপরে হচ্ছে আপার ক্লাস, তারপর মিডল ক্লাস এবং নিচে বড় একটা সংখ্যা কিন্তু ওয়ার্কিং ক্লাস। এই ওয়ার্কিং ক্লাস মানুষদের মধ্যে অনেকেই কিন্তু আনএমপ্লয়েড, অনেকে ইচ্ছা করে চাকরি করে না। এই যে মহিলারা যাদেরকে আসলে বাসা থেকে চাকরি করতে দেওয়া হয় না বা কোনো কাজ করতে দেওয়া হয় না, এই জনগোষ্ঠী কিন্তু অনেক বড়। তাদেরকে যদি কাজে লাগানো হয়, তারা যদি কোনো বিজনেস শুরু করে, তারা যদি কোনো চাকরিতে ঢুকে, এটা কিন্তু আলটিমেটলি দেশের জন্যই ভালো। তারা নতুন জব ক্রিয়েট করতেছে, তারা নতুন বিজনেস ক্রিয়েট করতেছে এবং এই বিজনেস থেকে যে লাভটা হচ্ছে এটা তাদের জন্য যেরকম ইম্প্যাক্ট ফেলতেছে, দেশের জন্য কিন্তু ঠিক একইভাবে ইম্প্যাক্ট ফেলতেছে। এখন আমি যে পজিটিভ ইম্প্যাক্টগুলোর কথা বললাম, এটা আমার মনে হয় আপনারা সবাই অলরেডি জানেন, এটা অনেক আর্টিকেলে আসছে, অনেকে এই বিষয়ে কথা বলছে। কিন্তু আমি নিজের চোখের সামনে ক্ষুদ্র ঋণ অথবা মাইক্রো ক্রেডিটের কিছু চ্যালেঞ্জেস দেখছি অথবা কিছু নেগেটিভ ইম্প্যাক্ট দেখতেছি।
যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমি একটু আগেও আপনাদেরকে বললাম যে আমার ফ্যাক্টরিতে যে কর্মীরা আছে, যে 200 জন মহিলা কর্মী কাজ করে, তারা মাঝে মধ্যে এসে আমার কাছে অ্যাডভান্স টাকা চায়, কিসের জন্য, কিস্তি পরিশোধ করতে হবে। এবং তাদের সাথে কথা বলতে বলতে আমি একটা বিষয় জানতে পারি যে প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে কিস্তির বোঝা। আপনি আজকে যদি কোনো একটা ইনস্টিটিউশনে যান যারা মাইক্রো ক্রেডিট দিয়ে থাকে, আপনি তাদেরকে গিয়ে বলেন যে ভাই আমাকে 5,000 টাকা ঋণ দেন, ওই প্রতিষ্ঠানটা আপনাকে বলবে যে 5,000 টাকার এগেনস্টে আপনার কিন্তু 10 থেকে 11% সুদ অথবা ইন্টারেস্ট এই কোম্পানিটাকে দিতে হবে। তখন আপনি চিন্তা করলেন যে আমি যদি ব্যাংক থেকে 5,000 টাকা ঋণ নেই, ব্যাংকে আমার 12 থেকে 13% ইন্টারেস্ট দিতে হবে। কিন্তু ব্যাংকে আপনি যে ইন্টারেস্টটা দিচ্ছেন এটা কিন্তু 12 মাসে দিচ্ছেন, তার মানে একটা বছরে। কিন্তু এই এনজিও অথবা মাইক্রো ক্রেডিট যে ইনস্টিটিউশনগুলো থাকে তাদেরকে কিন্তু ইন্টারেস্টটা 3 মাসে দিতে হয়। যখন আপনি 6 মাসে যাচ্ছেন তখন এই সংখ্যা চলে যাচ্ছে 14%, যখন সেটা 9 মাস হচ্ছে তখন 16%, যখন এটা 1 বছর হচ্ছে তখন কিন্তু অনেকে 18 থেকে 20% চার্জ করে। এবং যখন এই কিস্তিটা বোঝা হয়ে যায় তখন এই ঋণ যারা নিয়ে থাকে তারা প্রথম যে কাজটা করে তারা পালায় যায়, কারণ তারা জানে যে তারা এই সুদ অথবা এই কিস্তি পরিশোধ করতে পারবে না। অনেকের বিজনেস ফেল করছে, তখন তারা টাকাটা কই থেকে দিবে? অনেকে পালায় যায়। অনেকে যে কাজটা করে তারা আরেকবার সাহস করে আরেকটা জায়গা থেকে ঋণ নেয়, আরেকটা মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন থেকে ঋণ নেয়, এবং এভাবে করে একটা সাইকেল, একটা ডেপ সাইকেলের মধ্যে কিন্তু পড়ে যায়। এই ঋণ নিয়ে ওই ঋণ পরিশোধ করতেছে, আরেক জায়গা থেকে ঋণ নিয়ে আরেক জায়গায় পরিশোধ করতেছে, এবং এই সাইকেলের কিন্তু কোনো শেষ নাই। 2 নম্বর চ্যালেঞ্জটা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট। যেহেতু ব্যাংক একটা জামানতের এগেনস্টে আপনাকে ঋণ দেয়, এই জন্য ব্যাংক জানে যে আপনি পালায় গেলে, হারায় গেলে বা আপনার বিজনেসের যদি কোনো ক্ষতি হয়, এটা দায়িত্ব ব্যাংকের না। ব্যাংক আপনার টাকাটা ব্যবহার করে অথবা আপনার জামানতটা ব্যবহার করে ব্যাংক নিজের টাকাটা উঠায় নেবে। কিন্তু এই এনজিও অথবা মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন তারা আসলে কই থেকে টাকাটা উঠাবে? এই জন্য তারা করে কি, তারা একটা হাই রেট অফ ইন্টারেস্ট চার্জ করে। আমি যদি 10 জনের কাছ থেকে ইন্টারেস্টের অ্যামাউন্ট বেশি নেই, যদি একজন পালায়ও যায় বা একজনের বিজনেস ফেলও করে, বাকি 9 জন দিয়ে কিন্তু আমি পোষায় নিব। কিন্তু এক একটা মানুষের উপরে, এই 10 জনের মধ্যে এক একজনের উপরে যে বার্ডেনটা পড়তেছে, এটা কিন্তু ইনস্টিটিউশনগুলো চিন্তা করে না। 3 নম্বর চ্যালেঞ্জটা হচ্ছে প্রফিট মোটিভ। এই যে ইনস্টিটিউশন, যে মাইক্রো ক্রেডিট যারা দিয়ে থাকে, তারা যে সবাই আসলে মানে সমাজের কথা চিন্তা করে, এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদেরকে হেল্প করার জন্যই টাকা দিচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। যখন আপনি 5,000 টাকার এগেনস্টে ব্যাংক থেকে পাচ্ছেন 500 টাকা, কিন্তু একটা মানুষকে 5,000 টাকা দিয়ে পাচ্ছেন আপনি 1,000 টাকা, আপনার জন্য কোনটা লাভ? অবশ্যই 1,000 টাকা। তো অনেকেই যারা প্রফিট মোটিভ নিয়ে চিন্তা করে, তারা একসময় কাজ করে কি, তারা ঋণ দিতেই থাকে। যেই মানুষটা ঋণ পরিশোধ করতে পারতেছে না তাকে আরো বেশি ঋণ দেয়, যখন আরো পরিশোধ করতে পারছে না তাকে একসময় একটা সাইকেলের মধ্যে ফেলে দেয় যে এখন তো আমার ঋণের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, সে যদি মানে আরো 10 জায়গা থেকে টাকা নিয়ে ওই ঋণটা পরিশোধ করতে চায়, সে পারবে না। তখন এই প্রতিষ্ঠানগুলো করে কি, তারা গিয়ে বলে যে ভাই তোমার তো একটা জমি আছে, তুমি এই জমির একটা অংশ আমাকে দিয়ে দাও, দিয়া আমি তোমাকে আরো কিছু টাকা দিচ্ছি, ওই টাকাটা নিয়ে তুমি আবার ব্যবসা করার চেষ্টা করো, আবার একটা উদ্যোগ নাও। এই মানুষগুলো যখন এই সাইকেলের মধ্যে পড়ে যায় তখন সে চিন্তা করে যে হ্যাঁ আমার কাছে আর কোনো উপায় নাই, আমাকে হয়তো জেলে দিয়ে দিবে, আমাকে মেরে ফেলবে, তো এর থেকে ভালো আমি আমার জমির একটা অংশ বিক্রি করে দিই, বিক্রি করে দিয়ে আমি আরো কিছু ঋণ নিয়ে আরেকবার চেষ্টা করি। সে আরেকবার চেষ্টা করে, যদি আবারও ফেল করে, এই ডেপ্টের যে অ্যামাউন্টটা, ঋণের অ্যামাউন্ট, এটা কিন্তু বাড়তেই থাকে, এবং এক সময় পুরা জমিটাই কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে দিয়ে দিতে হয়। 4 নম্বর ইম্প্যাক্টটা হচ্ছে ইম্প্যাক্ট অন ওমেন। যেহেতু ক্ষুদ্র ঋণ অথবা মাইক্রো ক্রেডিট বেশিরভাগ সময় মহিলাদেরকে দেওয়া হয়, তারা কিন্তু এটার জন্য অনেক ঘরোয়া নির্যাতনের শিকার হয়। কিভাবে? আজকে স্বামী এসে বললো যে তুমি আজকে এই এনজিও থেকে একটু 10,000 টাকা ঋণ নিয়ে আসো তোমার নামে, আমি এই টাকাটা ব্যবহার করে বিজনেস করবো, একটা নতুন উদ্যোগ নিব, এখান থেকে আমাদের পারিবারিক সিচুয়েশন অনেক ভালো হবে, আমাদের ইকোনমিক সিচুয়েশন অনেক ভালো হবে, এবং এক সময় যখন আমি লাভ করে ফেলবো আমি টাকাটা তোমাকে ফেরত দিয়ে দিব, তুমি ইন্টারেস্ট সহ টাকাটা ওই এনজিওতে যে ফেরত দিয়ে দিও। যখন এই মহিলাটা বা এই মহিলারা এই কাজটা করতে না চায়, যে না আমি কেন নিজের দায়িত্ব নিব, আমি কেন বার্ডেনটা ফেস করব, তখন কিন্তু তারা ঘরোয়া নির্যাতনের অনেক শিকার হয়। 5 নম্বর ইম্প্যাক্টটা হচ্ছে ল্যাক অফ এডুকেশন অ্যান্ড বিজনেস স্কিল। আমি আপনাকে টাকা দিলাম, আপনি টাকা পাইলেন, তার মানে কি আপনি বিজনেস করতে পারবেন? আচ্ছা ধরলাম আপনি বিজনেস করতে পারবেন, কিন্তু বিজনেস শুরু করলে কি বিজনেস থেকে লাভ আসবে? লস হওয়ার চান্স নেই? অবশ্যই আছে। তো যেই মানুষগুলোকে এই ঋণগুলো দেওয়া হতো, তারা যখন এটা দিয়ে কোনো একটা কাজ শুরু করে, তাদের তো বিজনেস স্কিলটা নাই, যার ফলে অনেকেই কিন্তু বিজনেসে ফেল করে এবং এই টাকাটা তাদের হারায় যায়। আশা করি মাইক্রো ক্রেডিট এবং ক্ষুদ্র ঋণের পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে ভালো করে আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে বা নিজের কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ।